নমস্কার, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন অফিসিয়াল চ্যানেল। দেখো, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে একটা হিউজ পরিমাণ নিয়োগ হতে চলেছে এবং অনেকের তোমাদের প্রশ্ন, আজকে সারা দিন থেকে অনেক কিছু নিউজ দেখেছো, তারপর অনেকগুলো প্রশ্ন করেছো যে ম্যাডাম, আসলে যারা টিচিং প্রফেশনে থাকতে চাইছে তাদের জন্য সুযোগটা বেশি, নাকি যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সুযোগ বেশি? দেখো, আজকের এই ভিডিওতে সবটা A to Z খুলে বলবো এবং কেন এত জোর দিয়ে বলতে পারছি যে সত্যই নোটিফিকেশন আসতে চলেছে, সমস্ত বিজ্ঞপ্তি খুব দ্রুততার সাথে আসবে, তার কিন্তু যথার্থ যুক্তিসঙ্গত কারণ আছে। আমরা যদি একটু ভালো করে দেখি, নতুন রাজ্যে সরকার, অর্থাৎ আমাদের রাজ্যে নতুনভাবে সরকার গঠন হওয়ার পর থেকেই নানান চমক আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। প্রথমেই যেমন তোমরা প্রত্যেকে জেনে গিয়েছো যে বয়সসীমা সরকারি চাকরির ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে, চমৎকার একটি পদক্ষেপ। তারপরই আমরা আজকেই যেটা দেখতে পেয়েছি, একেবারে সরাসরি 100 পয়েন্ট রোস্টারের যে অফিসিয়াল লিস্ট আমরা পেয়ে গেলাম, যেটা হয়তো আজ পর্যন্ত কেউ আমরা দেখিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা আমাদের সরাসরি চোখের সামনে চলে এলো। যেমন আমি তোমাদের বলেছিলাম 1, 2, 3, 4 করে যেমন হয়, সেই ভিত্তিতেই এই রোস্টার আমাদের সামনে এসে গেছে এবং যেমন কথা তেমন কাজ বারে বারে এই সরকার প্রমাণ করছে। যেদিন বলছে তার 2-3 দিনের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এবং এই দ্রুততার সাথে কাজ করলে সত্যই এইটুকু বুঝতে পারছি আমরা যে বাকি যে কথাগুলি বলা হচ্ছে সেখানেও আসলে এই গতিতেই কাজ হবে। সুতরাং এখন যেটা বিষয় যে কোন জায়গায়, অর্থাৎ কোন চাকরিতে কত শূন্যপদ আসতে চলেছে, কি কি পরিবর্তন এলো, দেখো তোমরা বিভিন্ন যে সমস্ত নিউজ চ্যানেলগুলোতে সকাল থেকে কম বেশি দেখে নিয়েছো যে মুখ্যমন্ত্রী কি কি বলেছেন, আবার কি কি ঘোষণা করলেন, এই সমস্ত বিষয়টা কম বেশি জেনে গেছো। তবে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য ডিটেলে বিস্তারিত ব্যাপারটা বলে দেব, ঠিক আছে? তোমরা সকাল থেকে ফোন করেছো এবং আমি সত্যই দুঃখিত, সবসময় তোমাদের ফোনটা তুলতে পারি না, কারণ সত্যই আমাকে ক্লাসের মধ্যে থাকতে হয়, ক্লাস নিতে হয়। আমি যখন সময় পাই তারপরে এসে তোমাদের ভিডিওটা তোমাদের জন্য বানাই, ঠিক আছে? তাই হয়তো বা দেরি হতে পারে, কিন্তু কথা যেমন দিয়েছি তোমাদের পাশে সবসময় থাকবো, সেই কথার কখনো খেলাপ করবে না বৈঠক ইনস্টিটিউশন, ঠিক আছে? চলো তাহলে আমরা যদি আজকে দেখি যে সব শূন্যপদ পূরণের লক্ষ্যে রাজ্য, এবং শুধু শূন্যপদ পূরণের লক্ষ্যেই নয়, সেটা কিন্তু যথার্থভাবে, সেটা কি যথার্থভাবে যেটা একেবারে লক্ষ্য করব আমরা, দুর্নীতি মুক্ত অর্থাৎ দুর্নীতিহীন এই সততার সাথে লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে নতুন রাজ্যের সরকার। ফলত এখানে কি দেখছি, রাজনীতি মুক্ত হবে সমস্ত নিয়োগ সংস্থাগুলি, ঠিক আছে? তারপরে দেখো, যদি পরপর দেখি কি বলেছে, বিনামূল্যে চাকরির ফর্ম ফিল আপ, তোমরা জেনে গেছো, খুব খুশি হয়েছো সকলে। আর হয়তোবা ফর্ম ফিল আপের টাকাটার জন্য সেই দরিদ্র বাড়ির ছেলেটাকে বা মেয়েটাকে কারোর কাছে হাত পাততে হবে না, সে নিজে যেমন তৈরি হচ্ছে পড়াশোনার জন্য, সেই রকমই চাকরির ফর্মটা 1টা 2টো 3টে হোক, তাকে ফিল আপ করার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না। এটাই তো চমৎকার একটা পদক্ষেপ, কারণ সত্যই তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্ত পিছিয়ে পড়া, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, এই যুব সমাজের জন্য, ছাত্রছাত্রীদের জন্য এই পদক্ষেপ সরকার নেবে না তো কে নেবে? এটাই তো প্রকৃত একটি সরকারের এবং উন্নত সরকারের কাজ, যে ছাত্রছাত্রীদের থেকে, যুব সমাজের থেকে লুট করা নয়, বরং তাদেরকে একটু বেশি করে সুবিধা দেওয়া, তাদেরকে একটু এগিয়ে দেওয়া, যাতে তারা নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারে, তাই তো?
সহমত হলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। দেখো, আমার নিজের খুব ভালো লাগে এই সমস্ত পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে। তোমাদের মুখে হাসি ফুটে উঠবে, তোমরা যখন চাকরি পাবে হয়তো একটা ফোন করে বলবে বা একবার সামনে এসে বলবে যে দিদি চাকরিটা পেয়ে গেছি। সবসময়তেই আমি চেষ্টা করেছি তোমাদেরকে গাইড করার। তোমরা অনেকে বলেছো যে সত্যই ম্যাডাম কষ্ট হয়, মন খারাপ করে, কিছু ভালো লাগে না, ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই কথাগুলো বহুদিন ধরে শুনে এসেছি সকলের কাছ থেকে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের কলেজের স্টুডেন্টসদের কাছ থেকেও শুনে আসি, একই কথা শুনে এসেছি এতদিন। তবে এখন সকলে বেশ আনন্দিত, এইটা খুব ভালো লাগে। পড়াশোনার দিকে এগোতে চেষ্টা করছে। হয়তো অনেকের সত্যই অনেক দিনের অনভ্যাসের কারণে একটু সমস্যা হয়ে যাবেই, তাদেরকেও বলবো যে অবশ্যই এখন থেকে শুরু করে দিন। একটা সরকারি চাকরি কিন্তু আপনিও পেয়ে যাবেন, কারণ প্রস্তুতি যদি সঠিক জায়গায় থাকে আর যদি আজকে থেকেই প্রস্তুতি হয়, তাহলে কে আপনাকে হারাতে পারে বলুন তো? তাই তোমাদেরকেও বলছি আজ থেকে প্রস্তুতি শুরু করো। তারপর চলো দেখি রাজ্যের নিয়োগ নীতিতে জনমুখী পরিবর্তন। ঠিক আছে, এরপর কি আছে? নতুন নীতি লাগু করছে বিজেপি সরকার। এবার বলা হচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য কমে 5 নম্বর। এটা একটা অভূতপূর্ব পদক্ষেপ, কারণ সব ক্ষেত্রে সব সময় একটা মেধাবী ছেলে, একটা মেধাবী মেয়ে এই জায়গাটা এসে হোঁচট খেয়ে পড়ে। আমি নিজে অনেক জায়গার সাক্ষী এ বিষয়ে, সবটা জানি। একটা মেধাবী ছেলে মেধাবী মেয়েকে কিভাবে এই ইন্টারভিউয়ে অযথা অকারণে শুধুমাত্র তাদের লোককে চাকরিটা দেওয়ার জন্য তাকে বার করে দেওয়া হয়, তার যোগ্যতা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তার স্বপ্নটা মেরে দেওয়া হয়েছে। এইটা চমৎকার পদক্ষেপ যে ইন্টারভিউয়ের নাম্বারটা কম রাখা। আর অবশ্যই আমি পাশাপাশি বলবো, ইন্টারভিউ যা নাম্বারই থাকুক না কেন, অবশ্যই তার সাথে অডিও আর ভিজুয়াল, অডিও ভিডিও যেন সেখানে থাকে, প্রয়োজন। সেখানে হলে দুর্নীতিটা অনেকটা কমে যাবে, ভয় থাকবে সেই যে মানুষগুলো এই কাজটা করে, আর সত্যই সত্য জয়ী হবে। এবার কি তাহলে ইন্টারভিউ নাম্বার কম রাখা মানে বাকি একাডেমিক হোক, তারপরে লিখিত পরীক্ষা হোক, এই সব দিকে নাম্বারটা বেড়ে যাচ্ছে এবং লিখিত পরীক্ষার উপর তাহলে জোর দেওয়া হচ্ছে। এবং তোমাকে বুঝে নিতে হবে, লিখিত পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে মানে তোমাকে কার্বন কপিটা ওএমআর এর দিয়ে দেওয়া হবে, মানে আর কিন্তু কোন রকম 2 নাম্বারিটা করা যাবে না। আর কোনোভাবেই দেখি তো কেউ একজন আছে কিনা, তার কাছে গিয়ে একটু বলি, হয়তো বা হয়ে যাবে চাকরিটা, হবে না। এই জিনিসটাই এবার শুরু হতে চলেছে। ফলত যে শর্টকাটের আশা করে বসে আছো সে এবার পথে নেমে পড়ো, পড়াশোনাই করতে হবে, আর অন্যথা কোনো কিছু করার নেই। ঠিক আছে, তাহলে কি শূন্য পদের বিষয়টায় আসবো, কোথায় কত শূন্য পদ বলবো। এবার তাহলে ইন্টারভিউ নাম্বার কম রাখা হচ্ছে মানে তোমাকে বুঝে নিতেই হবে বাকি জায়গাতে আমাকে তৈরি হতে হবে। এবং আরো বাকিদের বলছি, যারা হয়তো বা এখনো মাধ্যমিকটা দাওনি, যদি কেউ শুনে থাকো, তারা এখন থেকে বুঝে নাও একাডেমিকেও নাম্বার বাড়াতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স বা এমএসসি, যে যেটাই করবে সেখানে তার নাম্বারটা এবার প্রয়োজন পড়বে। কারণ ওই যে একই কথা, ইন্টারভিউ নাম্বার কমলে এদিকের নম্বরটাই তোমাকে এগিয়ে দেবে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে তাহলে 100% শূন্য পদে নিয়োগের ভাবনা। দেখো, একটা কথা খুব বাস্তব, যে সরকারি যখন এসেছে প্রথম যে নিয়োগ হয়েছে সেটা কিন্তু প্রচুর, মানে বলা যায় যে জোয়ারের মতো এরকম নিয়োগ হয়েছে। নিয়োগের ঝড় আসতে চলেছে সত্যিই পশ্চিমবঙ্গে। একদম লিখিত ধরে রেখে দাও, পরপর আসবে, তুমিই বরং সময় করে উঠতে পারবে না। একটার পর একটা চাকরি এলে অনেক অনেক দিনের অনভ্যাসের কারণে কোনটা ছেড়ে কোনটা করব সেই সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা সময় চলে যায়। তাই আজকে থেকে নিজের একটা লক্ষ্য স্থির করো যে আমি এটার জন্য পড়বো, আর একটা পাশাপাশি
সে আর যে কোনো একটাকে রাখো, সব খেতে গেলে কিন্তু হজম করতে পারবে না। যে কোনো দুটো জিনিসকে রাখো প্যারালালি, সেই দুটোকেই নিয়ে চলবে। একটা তোমার ফার্স্ট অপশন আর একটা অপশন বি থাকবে, আমি এটা সবসময় তোমাদেরকে বলি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, নতুন নীতি লাগু করতে চলেছে বিজেপি সরকার। তোমরা জানো এই 6ই জুন নবান্নে মিটিং আছে। এই দিনও আমরা হয়তো অভূতপূর্ব কিছু পরিবর্তন লক্ষ্য করতে চলেছি শিক্ষাক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, চাকরির নম্বর বিভাজনের ক্ষেত্রে হয়তো পরিবর্তন আসবে এবং অবশ্যই আসবে। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা এখানে একই বিষয়, যে রাজনীতি মুক্ত হবে নিয়োগ সংস্থাগুলি। এটা খুব ভালো পদক্ষেপ, কারণ সব জায়গায় রাজনীতি করে করে, রাজনীতির সুযোগটা নিয়ে নিয়ে যে যার মতো আখের গুছিয়ে নিয়েছে, এইবার সেই দিন শেষ। তাহলে তোমাকে যেটা করতে হবে, তার জন্য অতিরিক্ত পরিমাণে পড়াশোনাটা করতে হবে। আর তো কোনো কিছুর জায়গা নেই। এবারে যে পড়াশোনা করে বেশি রেজাল্টে নিজের মেধাটা দেখাতে পারবে, রেজাল্ট যত ভালো করতে পারবে, তার স্থান সবার আগে। হলো, দেখো পুলিশে শূন্য পদ 55,000-এর কাছাকাছি, পুজোর আগেই 20,000-এর বেশি শূন্য পদে নিয়োগ, ঠিক আছে? যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, এমনিতেও জানো কনস্টেবল, ড্রাইভার, এসআই, সাব ইন্সপেক্টর, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। ফলত যাদের স্বপ্ন পুলিশের একটা চাকরি, তারা এখন থেকে নিজেদেরকে তৈরি করো। একটা কথা বলে রাখি, মুখ্যমন্ত্রী কি বলেছেন, যে আসলে আর ওই রকম ভুঁড়িওয়ালা পুলিশ চলবে না, পুলিশের ভুঁড়ি থাকলে হবে না, ফিট হতে হবে। অ্যাকচুয়ালি তাই, শুধু পুলিশকে ফিট হতে হবে না, ফিট হতে হবে সমস্ত যুব সমাজকেই। অভ্যাস চেঞ্জ করতে হবে সব জায়গাতেই তাই। এবং ফিট থাকাটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। একটা সময় ছিল যখন তোমরা জানবে, এখনো আছে এই কনসেপ্ট, আমাদের ভারতবর্ষে আছে এই কনসেপ্ট, যে অতিরিক্ত মোটা, যার চুলগুলো উঠে গেছে বা যার চুলগুলো পেকে গেছে, যার এতটা ভুঁড়ি হয়ে গেছে, মহিলা পুরুষ দুক্ষেত্রেই বলছি, তাকে আমরা বেশি অভিজ্ঞ মনে করে ফেলি কোনো কোনো সময়। কিন্তু এটা আমরা ভুলে যাই, ফিট থাকাটা আসলে প্রয়োজন। তোমরা যদি বিদেশে দেখো না, সেখানে দেখবে একজন প্রফেসরকে দেখবে, একজন ডাক্তারকে দেখবে, বা যাই হোক যে যে প্রফেশনেই আছে, কতটা ফিট দেখবে। ফলত ফিট থাকাটা ভীষণ প্রয়োজন। এর ওপর নির্ভর করে না কারোর মেধা, বরং কি এটাই সত্য, ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার। তোমাদেরকেও তাই বলছি, ডিসিপ্লিন হও, এখন থেকে ডিসিপ্লিন ওয়েতে চলো, নিজের রুটিন সেট করো, রেগুলার আমি কি কি পড়বো, পড়ার বাইরে আমার যে কাজ, সেটা হতে পারে এক্সারসাইজ। তার সঙ্গে এক্সারসাইজ করলে অবশ্যই আমাদের মাথা খুব বেশি কাজ করে, সংযম আসে, পড়াশোনায় বেশি মন বসবে। বাকি যে যা কিছু, যে খেলাধুলা করতে ভালোবাসো, বা যার আরো অন্য কিছু, যে গান গাইতে ভালোবাসো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যা কিছু যে করতে ভালোবাসো, ডিসিপ্লিনের মধ্যে আজকে থেকেই নিজেকে নিয়ে চলে এসো এবং প্রিপারেশনটা শুরু করে দাও। ভেবে দেখবে একটা বিষয়, যে তুমি স্বপ্ন দেখছো তো, দেখো স্বপ্নকে সত্যি করার জন্য, আশা করি প্রত্যেকে এটা জানো, দেখেছো, শিখেছো, স্বপ্নকে সত্যি করার জন্য স্বপ্নটা জেগে জেগে তুমি দেখছো আর ভাবছো এক্ষুনি সত্যি হয়ে যাবে না, তার জন্য কিছু তো করতে হবে। আর স্বপ্ন তারাই সত্যি করতে পারে যারা সেটাকে সত্যি করব বলে মনে প্রাণে ভেবে নিয়ে, তার জন্য, ওই স্বপ্নটার জন্য নিজের 1 বছর 2 বছর নিজেকে সম্পূর্ণ তার সেই স্বপ্নের জন্য সঁপে দেয়। তাদের স্বপ্নটাই পূরণ হয়, খুব সত্য কথা। কারণ এত চাকরি হচ্ছে, এত চাকরির সকল ছেলেমেয়েরা পরীক্ষায় বসবে, সবাই কি চাকরিটা পাবে না, নির্দিষ্ট কিছু জনই চাকরিটা পাবে। তাহলে ওই নির্দিষ্ট কিছু জনের মধ্যে এক্সট্রা কি আছে, তারা কি এক্সট্রাঅর্ডিনারি না। তুমি সময়ে প্রস্তুতি নাওনি বলে তুমি পিছিয়ে পড়েছো। ওর মধ্যে তোমার মধ্যে পার্থক্য একটাই, সে সময়ে সিদ্ধান্তটা নিতে পেরেছে, তুমি সময়ে সিদ্ধান্ত নাওনি। এই হচ্ছে সব থেকে বড় বিষয়।
আর এই কারণেই 10টা মানুষের সাথে একটা মানুষের পার্থক্য হয়ে যায়। বুঝতে পেরেছি? এরপর দেখো, তোমরা প্রত্যেকে জানো এখন সব থেকে বেশি এই বিষয়টি নিয়েই চর্চা হচ্ছে, পঞ্চায়েতে 6,500-এর বেশি শূন্য পদ আসতে চলেছে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন পদ আছে, যেমন ক্লাস 8 পাস থেকে শুরু করে একেবারে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত নানান পদ আছে। ফলত এটাও ভীষণ একটা তোমাদের কাছে অপশন আছে। তোমরা যারা চাইছো যে আমরা একেবারে এতদিন ধরে কম্পিটিটিভ প্রচুর কিছু পড়ে নেই, তাদের জন্য এটা খুব ভালো অপশন। কারণ এটার অপেক্ষাকৃত, যেহেতু 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস, সেক্ষেত্রে অপেক্ষাকৃত প্রশ্ন সহজ হয়, আবার পাশাপাশি বাংলাও আছে, তাদের জন্য এটা খুব ভালো। আবার যারা মনে করছো প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট ম্যাডাম কবে আসবে, অবশ্যই এই জুন মাসের মধ্যে নোটিফিকেশন আসছে, একদম মাথায় ঢুকিয়ে রেখে দাও। পুজোর আগে পুজোর পরে প্রচুর পরীক্ষা হবে, এটুকু একদম নিশ্চিন্তে থাকো। নোটিফিকেশন আসবে মানে আমি বারে বারে বলেছি, আজকে নোটিফিকেশন দিল, আমার 2 মাস পর পরীক্ষা। আজকে নোটিফিকেশন আসবে, 2 মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে, এটাই হয়। তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়, সব ক্ষেত্রেই তাই। পরীক্ষার 10 দিন আগে একজন পড়া শুরু করেছে মাধ্যমিক পরীক্ষার, আর একজন 5 মাস আগে থেকে পড়ছে বা 10 মাস আগে থেকে পড়ছে। ফল কে বেশি ভালো পাবে? সাদা চোখে তো সবাই জানে সেটা। কে ফল বেশি পাবে, ভালো পাবে? যে 10 মাস ধরে পড়ছে, 5 মাস আগে থেকে পড়ছে, আর যে 10 দিন আগে থেকে পড়ছে সে তেমনই ফল পাবে। এটাই তো বিষয়। আমি আজকে একটা গাছ বসালাম আর কালকে বলছে আমাকে ফল দাও, আমাকে কি গাছটা ফল দেবে? সেটা নিজেদেরকে প্রশ্ন করো। তাহলে কি পরপর আমাদের পুলিশের বিজ্ঞপ্তি আসছে, গ্রাম পঞ্চায়েতের আসছে, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটিও আসবে। অলরেডি অনেকেই এখন থেকে এসএলএসটি কিন্তু শুরু করে দিয়েছে। একটা চমৎকার বিষয় বলবো, একটা চমৎকার, মানে আমার কাছে এই প্রশ্নটা এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করব বিষয়টা। অনেকে তোমরা আছো এই জায়গায় আমি জানি, সেই জন্যই এটা বলবো। আচ্ছা, পাশাপাশি কিন্তু স্বাস্থ্য দপ্তরেও একটা হিউজ পরিমাণ নিয়োগ হতে চলেছে। এরকম অনেক, যেমন যদি বলি যে পিএসসির ক্ষেত্রে আছে, ঠিক আছে, ক্লার্কশিপের নিয়োগ হচ্ছে, আরো অনেক জায়গায় নিয়োগ হবে। কম্পিটিটিভ যারা পড়াশোনা করো, মিসলেনিয়াস আসছে। ফলত এই প্রত্যেকটা জায়গায় আইসিডিএস আসছে মেয়েদের জন্য শুধুমাত্র। এটাও খুব ভালো একটা চয়েস তোমাদের জন্য, যারা মেয়েরা আছো, যারা আমাকে শুনছো। দেখো, একটা কথা খুব সত্যি, এই যে 5 বছর আমাদের বয়সের সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এটার জন্য কিন্তু খুব ভালো হয়েছে অনেক মানুষজনের, যারা হয়তো পড়াশোনা থেকে একেবারেই সরে গিয়েছিল, ভেবেছিল আর আমার জীবনে কিচ্ছু হবে না, আমার তো বয়সটাই চলে গেছে, আমি ফর্ম ফিল আপ করবো কি করে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারছে। খুব ভালো লাগছে এটা ভেবে। অনেক মেয়েরা আছে যারা নিজেদেরকে একেবারেই সঁপে দিয়েছিল শুধুমাত্র বাসন মাজার জন্য, রান্নাঘরটাকেই জগৎ বানিয়ে ফেলেছিল, তারা আবার স্বপ্ন দেখছে। তারা একটু চেষ্টা করলে পারবে। আমি জানি হয়তোবা তুমিও আমাকে শুনছো কেউ, বা তোমরা অনেকে আমাকে দেখছো এরকম, যে আমার তো ম্যাডাম বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি কি করে কি করব, আমার এই শ্বশুর বাড়ির রান্না আছে, এত লোককে দেখাশোনা আছে, আমি কি করব। দেখো, তার মধ্যে থেকেও তোমাকে একবার যখন সুযোগ পেয়েছো, তোমাকে নিজেকে একবার নিজের জন্য সময় দিতে হবে। কম দাও, অল্প অল্প করে শুরু করো, কিন্তু অবশ্যই করো। মেয়েদের কিছু করার ভীষণ প্রয়োজন আছে, তোমার সন্তানটা তোমাকে দেখেই শিখবে, মনে রেখো এটা। এখনো পর্যন্ত সমাজের দিক থেকে নারীরা অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে নারীরা। সুতরাং মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। নিজের সরকারি একটা চাকরি পাকা করে ফেলো, দেখবে সঙ্গে সঙ্গে তোমার শ্বশুর বাড়িতে, তোমার সমাজে, তোমার স্বামীর কাছে তুমি কতটা উঁচুতে উঠে যাবে। লড়াই করতে হবে, লড়াই আমাদের করতে হবে, এবং নিজেদের সম্মানের জন্য, নিজের অস্তিত্বের জন্য লড়াই এটা। তুমিও তো চাও তোমাকে সকলে সম্মান করুক, তোমার সন্তান
শুধু বাবা চাকরি করে বলে তাকে বেশি গুরুত্ব না দিয়ে মাকেও গুরুত্ব দিক। যে সমস্ত মেয়েরা শুনছো আমাকে, তারা অবশ্যই এটা আমাকে লিখে জানাবে যে তুমিও আমার সাথে সহমত কিনা। দেখো, আমি প্রতিনিয়ত যখন অনেক আগে থেকে শিক্ষকতা করছি, দেখেছি অনেক ছাত্রছাত্রীদের, আমি ছেলেদের লড়াই নেই বলছি না, ছেলেদেরও আছে, কিন্তু আসলে একটা ঘটনা তো সত্য যে এখনো পর্যন্ত সমাজ একটা ছেলের পিছনে যতটা খরচ করে, ছেলেটা যতক্ষণ না চাকরি পায়, বাবা মা তার পাশে থাকার জন্য যতক্ষণ থাকে, একটি মেয়ের জন্য অতক্ষণ থাকে না। তাকে তার আগে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তুমি চাকরি না পেলে তোমাকে বিয়ে দিয়ে দিতে চাওয়া হয় পরিবার থেকে, কারণ তোমার জন্য একটা অপশান আছে, কিন্তু ছেলেটির জন্য সে অপশানটা নেই। ফলত বাবা মা শেষ দিন পর্যন্ত চায় তার ছেলেটি চাকরি পাক, তার জন্য কিছু না কিছু ইনভেস্ট করতে, কিন্তু মেয়েটার পিছনে সেটা করে না। খুব কমই পরিবার আছে। আমি জানি তোমরাও এই বিষয়ে আমার সাথে সহমত হবে। আমি শুনে আসি, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে যে পড়াচ্ছি, ফলত সমস্ত ছেলে মেয়ে সকলকেই দেখি যে সমস্ত মেয়েরা কি বলে, ম্যাডাম এমএটা পাশ করলে বাড়ি থেকে চাপ দিচ্ছে, বলছে বিয়ে দিয়ে দেবে, আর সেই জন্যই বলছে তাড়াতাড়ি এমএটা পাশ করে যা, তারপর বিয়ে দিয়ে দেবো। কিন্তু আমার তো এখন বিয়ে করার ইচ্ছা নেই, আমার চাকরি করার ইচ্ছা, আমার পিএইচডি করার ইচ্ছা, আমার গবেষণা করার ইচ্ছা, আমার আপনার মতো হওয়ার ইচ্ছা, অনেকে বলে থাকে। ফলে এটা তোমার লড়াই, এটা খেয়াল রেখো, এইভাবে লড়তে হবে। আর কখনো কোনো কিছু তুমি যখন নিজেকে প্রমাণ করতে যাবে, সেটা তোমার হাতের মুঠো এরম করে এসে যাবে না। তার জন্য তোমাকে লড়াই করতে হবে, ছিনিয়ে নিতে হবে, কাঁধে কাঁধ দিয়ে লড়তে হবে সমাজের সকল মানুষের সাথে। সুতরাং সেই জায়গাটা তৈরি করো। আবারও বলছি, এবার যে প্রশ্নটা তোমরা করছো আমাকে, নেটের ছাত্রছাত্রী অনেকে আছো, তারা একটা বিষয়ে প্রশ্ন করেছো যে ম্যাডাম এসএলএসটি তো প্রতি বছর বছর হবে, টেটও প্রতি বছর বছর হবে, আবার ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট সবই তো হবে। তাহলে ম্যাডাম একটা বিষয় বলুন তো, এবার বিএড ফিএড করে ফেলেছি, তাহলে কি নেটের প্রিপারেশনটা নেব নাকি এসএলএসটি বা টেটের প্রিপারেশন নেব? এই প্রশ্নটা আমি বারে বারেই পাই, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে নেটেরই ক্লাস নিই। তোমরা জানো যারা আমাকে দেখো, অর্থাৎ হায়ার এডুকেশনের ক্লাসটা নিই। সুতরাং এখানে যে বিষয়টি আছে সেটা হলো তারা তাহলে কোন দিকে যাবে। কারণ অনেকের তো স্বপ্ন থাকে অধ্যাপক হওয়ার, গবেষণা করার, সব থেকে বড় বিষয়, কারণ নিজের নামের আগে ডক্টরেটটা যেন থাকে। তোমার নাম যাই হোক, তার আগে ডক্টরেট, এই একবার নিজে বসিয়ে দেখো কেমন লাগে। এটা অনেকে চায়, অনেকেরই স্বপ্ন, কিন্তু এই যে সামনে এত কিছু অপশন এসে গেলে অনেকটা ঘেটে হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেই কারণে কি, দেখো আমি একটা কথা খুব সহজে বলবো, সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে আমার অধ্যাপক হওয়াটাই স্বপ্ন, তাহলে তুমি অবশ্যই নেট সেট পড়বে। কেন পড়বে? কারণ আস্তে আস্তে এই জায়গার কম্পিটিশন কমবে। যখনই স্কুলগুলো খুলে যাচ্ছে, স্কুলে এত পরিমাণ নিয়োগ হচ্ছে, তখনই এই জায়গাটা কমে আসবে, যেটা আগে ছিল। আজ থেকে 10-15 বছর আগেও ঠিক এটাই ছিল। এত মানুষজন পিএইচডি করতো না, এত মানুষজন অধ্যাপনার জন্য বসে থাকতো না, স্কুলটা ছিল। ফলত এই যে বিষয়টা, তোমার স্বপ্ন যদি এটা হয়, আমি বলবো যে এই জায়গায় কম্পিটিশন কমবে, তোমার গবেষণার জায়গাটায়, তোমার নেট সেটের জায়গাটায়, তোমার যে সিএসসির জায়গাটায় কম্পিটিশন আগের থেকে কমবে। তাই যারা একদম মনে মনে স্বপ্ন দেখে রেখে দিয়েছো যে আমি অধ্যাপকই হব, এবার অনেক সময় হয় যে বিএড করব কি করব না, দেখো সেক্ষেত্রে আমি বলে রাখতে পারি, তুমি একটা সেফ জোনে থাকার জন্য বিএড করে রাখতেই পারো, সমস্যা কিছুতে নেই। কিন্তু স্বপ্ন যদি আমার একটা থাকে, লক্ষ্য যদি আমার একটা থাকে, সেটা পূরণ করার সম্পূর্ণ দায়িত্ব নিজেকেই নিতে হয়, ঠিক আছে? কিন্তু তুমি যদি আমি এটা ধরে নিচ্ছি তুমি একটা সেফ জোন রাখার জন্য তুমি বিএডটা করে রাখতেই পারো, তা তুমি বিএড করে রাখলে তুমি তোমার যেটা করবে সেটা হচ্ছে, যদি এসএলএসটির সময় পড়তে হয় পড়বে,
একটু একটু পড়বে, তোমার লক্ষ্য থাকবে নেট, কিন্তু পাশাপাশি তুমি পড়তে পারবে, কারণ যেহেতু সাবজেক্টের বিষয়। আমি ধরে নিচ্ছি তুমি এসএলএসটিটাকেই টার্গেট করবে, কারণ সাবজেক্ট কেন্দ্রিক বিষয়টা, তাই নিজের সাবজেক্ট পড়তে অসুবিধা হবে না। সে ইংলিশই হোক, বাংলাই হোক, হিস্ট্রি হোক, যার সাবজেক্টের উপর পরীক্ষা দেবে তুমি। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে যাদের মনে হচ্ছে ম্যাডাম নেট পড়বো, আমার স্বপ্ন অধ্যাপক হওয়ার, বিএডটা করে রাখবো এসএলএসটির জন্য, হ্যাঁ করে রাখতে পারো। আর এসএলএসটি কেন বলছি, কারণ সাবজেক্টের উপর তোমার পরীক্ষাটা হচ্ছে, এটা একটা সুবিধা আছে। সেই সাবজেক্টই আবার তুমি নেটে একটু বেশি ডিটেলে পড়ছো, বেশি সিলেবাস নিয়ে পড়ছো, আবার সেই সাবজেক্টের ওপরেই তুমি পিএইচডি করতে যাবে, আবার সেই সাবজেক্ট থেকেই তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করা হবে। হলো তো সাবজেক্ট কেন্দ্রিক ব্যাপারটা। এবার হলো যে তুমি বিএড করলে, তুমি এসএলএসটি দিলে, তুমি যদি পেয়েও যাও স্কুলে, তুমি তারপরও একই সাথে তোমার গবেষণা করলে, মনে হলো গবেষণা করলে বা সিএসসি দিলে পেয়ে গেলে, অবশ্যই স্কুলটাকে ছাড়তে পারবে, তোমার কাছে অপশন তো থাকছে। তো যারা যারা এই প্রশ্নটা করছিলে, আশা করি উত্তর পেয়েছো। যে অনেক সময় হয় সকলে তো খুব মানে যে ভয়ঙ্কর ভাবে যে একটা স্বপ্নকে আমি দেখছি, আমি এটাকেই ছিনিয়ে নেব, এটা ভীষণ ব্যাপারটা অনেক সময় কম থাকে, অনেকে দুর্বল মনের হয়, বা অনেক সময় স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখে হয়তো দুর্বল হতেই পারো, হয়তো একবার কোনোভাবে নেটটা পেলে না, ভেঙে পড়তেই পারো, তাদের জন্য এই কথাটা বলছি। ঠিক আছে, দুটো করে রাখলে সমস্যা নেই, দু জায়গাতেই তুমি দিলে, সাবজেক্ট তো তোমার বিষয়টা, সাবজেক্টে আরো দক্ষতা বাড়বে, সমস্যা কিছু নেই সেখানে। তাহলে আমাদের যেটা দেখতে হচ্ছে যে শূন্য পদ আমাদের সমস্ত জায়গাতেই আসতে চলেছে, তোমার টিচিং এর দিকেও আসছে, তোমার কম্পিটিটিভ দিকেও আসছে, এবং ইন্টারভিউ এর নাম্বার কমিয়ে দেওয়া হচ্ছে, ফলত একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, এটুকু একদম পরিষ্কার আমাদের সকলের কাছে। এবং আমাদের 100 পয়েন্ট রোস্টারও আমরা দেখতে পেয়ে গেছি, 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত হয়ে গেলে মানে তুমি সবটা এবার থেকে জানতে পারবে, এবং তোমাকে কার্বন কপি দিয়ে দেওয়া হবে, ওই মার্কশিটের কার্বন কপি, আর কোনো রকম কারচুপির জায়গা থাকবে না। সেই কারণে নিজেকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো যে আমি এইবার একটা সরকারি চাকরি আমার নিজের করবই করব, এইটুকু বলছি। দেখো একটা কথা খুব সত্যি, তুমি যদি নিজে পরিশ্রম না করো না, তোমাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরও কিছু করতে পারবে না এসে, এ কথাটা শুনে রেখে দাও, তোমাকে নিজেকে তার জন্য পড়তে হবে। এবার এটুকু সত্য কথা, অনেকে হয়তো অনেক জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলে, অনেক হতাশাচ্ছন্ন ছিলে এতদিন ধরে এত কিছু, কিন্তু এইবার তো নতুন সূর্যোদয় হয়েছে, আর কিন্তু অজুহাত দিলে চলবে না। তাই বলছি, যদি নিজে না পরিশ্রম করো, কোনো ইনস্টিটিউশনের বাবার ক্ষমতা নেই তোমাকে চাকরিটা পাইয়ে দেবে, সত্য কথা, একদম বাস্তব কথা। আমি যদি নিজে না পড়ি, আমাকে কেউ কিছু করে দিতে পারবে না। এতদিন হয়েছে টাকা দিয়ে চাকরি, এখন তো সেটা আর হবে না। এইবার কি করবে তুমি? সবাই তোমার বন্ধুরা এগিয়ে চলে যাবে। সেক্ষেত্রে বারে বারে বলছি, নিজেকে এখন থেকে তৈরি করো, না হলে পরে আফসোস করতে হবে, আর কিচ্ছু নয়। এইটুকু মাথায় রেখো, সব থেকে আমি বারবার এই কথাটা বলি, সব থেকে পৃথিবীতে মূল্যবান জিনিস সময়, এইটা কিন্তু কারোর জন্য থেমে থাকবে না। তুমি করবে না, তোমার যাবে, সে কিন্তু এগিয়ে যাবে। এইটা খেয়াল রেখে নিজেকে এবার তৈরি করো। এবার তোমরা অবশ্যই আমাকে লিখতে পারো যে তোমার ঠিক লক্ষ্য কোন দিকে, তুমি কি টিচিং প্রফেশনে থাকতে চাইছো, অথবা তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে চাইছো, এসএলএসটি, আপার প্রাইমারি টেট বা প্রাইমারি টেট বা সিটেট, অথবা তোমার পঞ্চায়েত বা রেল বা পুলিশ, যেমন রেলে হিউজ ভ্যাকেন্সিস থাকে এবং আরো ভ্যাকেন্সিস বাড়বে বই, কমবে না, রেল দিন দিন বাড়বেই, কমবে না। সুতরাং রেলের জন্য যারা প্রিপারেশন নাও, তাদের জন্য খুব, এই যেমন রেলের গ্রুপ ডি হতে চলেছে, সুতরাং খুব ভালো করে প্রস্তুতি নাও। এটা অবশ্যই আমাকে লেখো যে তুমি কোন চাকরিটির জন্য প্রস্তুতি নিচ্ছ এখন থেকে, সেটা অবশ্যই জানাবে। এবং পাশাপাশি আরো একটি বিষয় বলি, সেটা হলো যে আপার প্রাইমারি টেটের যে অ্যাডমিশন বৈঠকি ইনস্টিটিউশনে চলছে, পাশাপাশি তোমরা অনলাইন অফলাইন ক্লাস একসাথে পাবে। তবে আমি তোমাদের প্রেফার করি যে তোমরা সবসময়
অফলাইন ক্লাসটায় আসার চেষ্টা করবে, কারণ অফলাইন ক্লাসটা হলে যেটা হয় সেটা হচ্ছে সরাসরি স্যার ম্যাডামের সাথে কথা বলা যায় এবং স্যার ম্যাডামও তোমাদেরকে দেখে বুঝতে পারে, কথা বলতে পারে। তখন যদি কোনো একটি বা দুটি ছেলে মেয়ে অন্যমনস্ক হয়ে যায় বা কোনো একটা প্রেসারে থাকে, তার পড়াশোনায় মন থাকে না, একজন শিক্ষক কিন্তু সেটা বুঝতে পারে, কারণ জহুরি জহর চেনে, এটা খেয়াল রাখবে। তাকে ঠিক পথে নিয়ে আসার দায়িত্ব ওই শিক্ষকেরই থাকে। আমি অনলাইনকে খারাপ বলছি না, আমি বলছি অনলাইন খুবই ভালো, কিন্তু তুমি যদি সিরিয়াস হও তখনই ভালো, না হলে কিন্তু মুশকিল। কারণ তুমি অনলাইন চালিয়ে দিলে, দিয়ে তুমি টিভি দেখছো, এটা করলে হবে না। চালিয়ে দিলে বিছানায় শুয়ে আছো, শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়লে, ক্লাস আর দেখছো না, এটা করলে হবে না। তাহলে অফলাইনে এলে অন্তত এই বিষয়গুলো তোমার ঠিক থাকবে। তাই অফলাইনে আসার চেষ্টা করবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। অবশ্যই আমি বারবার বলছি, সবকিছুই পড়াশোনা অফলাইনেই ভালো। স্যার ম্যাডামদের সাথে সম্পর্কটাও খুব সুন্দর হয় এবং স্টুডেন্টসদের সাথেও স্যার ম্যাডামদের সম্পর্ক অনেক ভালো হয়। ফলত এই যে প্রসেসটা খুব ভালোভাবে এগিয়ে যায়, কে কতটা নিতে পারছে, কে কতটা পারছে না, এই সমস্ত বিষয়টা খুব ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, কিন্তু অনেকে দূরের হলে কিছু করার থাকে না, তখন অনলাইনে সিরিয়াসলি পড়াশোনাটা করতে হয়। আর মক টেস্ট অবশ্যই দিতে হয়, যেটা তোমরা আপার প্রাইমারির ক্ষেত্রে, প্রাইমারির টেটের ক্ষেত্রেও বলছি। সামনের প্রাইমারির টেট আসতে চলেছে, তার জন্য অ্যাডমিশন চলছে এবং ক্লাস কিন্তু সামনের মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। ফলত এখানেও একটা বিষয় যে তোমরা অনলাইন অফলাইন ক্লাস পাবে, তার যদি কোনো ক্লাস তোমরা মিস করো সেটা রেকর্ডেড পাবে। মক টেস্ট তো থাকবেই, স্টাডি মেটেরিয়ালস তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে। এবং যারা নেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নেটের কিন্তু এই যে 2026-এর ডিসেম্বর যাদের টার্গেট, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যেই পরীক্ষা হতে চলেছে, কিন্তু আর যারা ডিসেম্বরে টার্গেট করছো তাদেরকেও বলে রাখি, নেটের যেহেতু একটা বড় সিলেবাস, তাই সিট বুকিং আগে থেকে করতে হয়। কারণ অফলাইনে ক্লাস সব থেকে বেশি ভালো এফেক্টিভ, অফলাইনেই ক্লাস হবে, অনলাইন থাকবে অবশ্যই যদি কোনোদিন আসতে না পারো তার জন্য। তো আগে থেকে সিটটা বুক করে রাখবে। এক্ষেত্রেও তোমরা সমস্ত নোট বুক পেয়ে যাবে, মানে নোট আগে থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে অপেক্ষা করতে না হয়। এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই হবে। পাশাপাশি হচ্ছে সমস্ত সাবজেক্টের অ্যাডমিশন চলছে, তুমি তোমার সিটটা বুক করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমার মনে হয় যে আমার কারোর সাহায্য লাগবে, যদি মনে হয় আমার লাগবে না, আমি আমার সাবজেক্টে ওকে, তো ঠিক আছে, নিজেরটা নিজে করে নাও, কোনো সমস্যা নেই। শুধু এইটুকু বলবো যে এগিয়ে চলো, থেমে থেকো না, নিজেরটা নিজেই করো। আর ফ্রিতে যদি মনে হয় মক টেস্ট দেবো, তো বৈঠকি অ্যাপ তো আছেই, হিউজ মক টেস্ট তোমাদের জন্য রেখে দিয়েছে। আপার প্রাইমারি টেট, তারপর সি টেট, নেট, সেট, সকল পরীক্ষার জন্য। সুতরাং সেগুলো অবশ্যই দাও, কোনো সমস্যা নেই। কেউ তোমাকে বলছে না যে তোমাকে পড়তেই হবে, সাহায্য লাগলে পড়বে, যদি মনে হয় না অসুবিধা নেই তো এগিয়ে চলো। কারণ অনেকে ইন সার্ভিস থাকেন, তাদের একটু অসুবিধা হয় নোট ফোট করতে, তাদেরকে অবশ্যই বলবো তাদের জন্য সব থেকে ভালো এই জিনিসটি। এবং পাশাপাশি যদি মনে হয় যে আমি একবারেই কোয়ালিফাই করব, তার জন্য তো অবশ্যই ভালো একটা গাইডেন্স, এটা একদম সত্য কথা। এবার একটা বিষয় বলি, খুব ভালো একটা ব্যাপার তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে বৈঠকি কম্পিটিটিভ জোন যে ফেসবুক চ্যানেল আর যে ইউটিউব চ্যানেলটি আছে, এইখানে তোমাদের 3টে নিয়োগ পরীক্ষার জন্য, 1 পঞ্চায়েত, 2 রেল আর হচ্ছে 3 পুলিশ। কি বললাম? 1 পঞ্চায়েত, 2 রেল, 3 পুলিশ। এই 3টে পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের প্রত্যেক দিন সিলেবাস কভারেজ ক্লাস দেওয়া হবে এবং তোমাদের কোয়েশ্চেন আনসার অ্যানালিসিসের ক্লাস রেগুলার হবে। গোটা সিলেবাস কমপ্লিট করানো হবে, ফুল সিলেবাস, 1 টাকার বিনিময়ে নয়, সম্পূর্ণ ফ্রিতে। যদি বলো কেন? কারণ সব থেকে যেটা বড় বিষয়, মানে খুবই দুঃখের সাথে এটা বলছি, যে অনেক ছেলে মেয়ে ফোন করেছিল, তারা বলেছে কি শুনবে, তারা বলছে যে ম্যাডাম, অনেক ইনস্টিটিউশন সবাই টাকার বিনিময়েই পড়াচ্ছে, কিন্তু কেউ একবার ভেবে দেখছে না যে আসলে এত বছর তো কোনো নিয়োগ হয়নি, কোনো কিচ্ছু হয়নি, আমাদের অবস্থাটা কি হয়েছে। সত্যই হয়তো এখন কারোর থেকে ধার নিয়ে আমাকে পড়তে হবে, অবস্থা খুব খারাপ। অনেকে বলে এই টাকা, তারপর সেটা
হিডেন চার্জে বেড়ে যায় ম্যাডাম, কি করব? তাদের কথা মাথায় রেখে বাবা, সত্য কথা, একেবারে সম্পূর্ণ সিলেবাস কভারেজ তোমাদেরকে ফ্রিতে দেয়া হবে। প্রত্যেকটি ক্লাস তোমাদের ফ্রিতে থাকবে। যা যা আছে সিলেবাস, যেমন পঞ্চায়েতে বাংলা, ইংরেজি যা আছে, জিকে, ম্যাথ যেমন আছে, পরপর প্রত্যেক দিন ডেডিকেটিভলি ক্লাস হবে তোমার। প্রত্যেক দিন যেমন রুটিন থাকবে সেই রুটিন অনুযায়ী। এবার তোমাদের এইটা সকলের কাছে ছড়িয়ে দিতে হবে। যারা যারা এই রকম অবস্থায় আছে তাদের কাছে ছড়িয়ে দিতে হবে। আর করতে হবে এই দুটো পেজ, সেটা ফেসবুকের পেজ আর ইউটিউবের পেজ, একটাকে ফলো, একটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তুমি যদি সত্যই চাও প্রিপারেশন নিতে, তাহলে দেখো, তাহলে এই রকম অনেক কিছু সুযোগ তোমার কাছে প্রতিনিয়ত আসছে, সেগুলোকে শুধু ধরে নাও আর নিজেকে এগিয়ে নিয়ে চলো। আমরা তো আছি সব সময় তোমাদের সাথে। তোমরা চাকরি পেলে আমাদের থেকে আর বাবা মায়ের থেকে, জানবে, কোনো বন্ধু বান্ধবী, কোনো পরিবার পরিজন এত খুশি হবে না। ওই বাবা মাটি হবে আর এই শিক্ষকরাই হবে। বাকি সকলে ঈর্ষা করবে, কিন্তু তোমাকে একটা কাজ করে দেখাতে হবে যে এখন যদি কেউ কিছু বলে থাকে, চুপচাপ শুনে নাও, চুপচাপ শুনে নাও। জবাব দেবে নিজের রেজাল্টে, জবাব দেবে ওই জায়গায় যখন প্যানেলের নামটা উঠে যাবে। এই জবাবটা যে কত আনন্দের সেদিন বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে সকলে ভালো থেকো এবং সকলে ফিরে এসো প্রস্তুতির মধ্যে। যারা আমাকে শুনলে তারা এই মুহূর্তে প্রতিজ্ঞা করো, নিজেকে প্রমাণ করবে, নিজেকে তৈরি করবে। সকলে ভালো থাকবে। যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করবে, অথবা সরাসরি দমদমের অফিসে একদম স্টেশন থেকে নেমেই নাগের বাজারের দিকে আসতে জাস্ট 2-4 পা, দমদম স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম নামলে সেখান থেকে 2-4 পা হাঁটবে, হেঁটে ঢুকে যাবে অফিসে। ঠিক আছে? অফিসে এসে সরাসরি কথা বলবে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছুর প্রয়োজন থাকে। সকলে ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।